স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দেশের ২৪টি জেলার নদীতে পানি সরবরাহ ঠিক রাখতে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। বিএনপি সরকারের তৃতীয় একনেক সভার সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭ বছর মেয়াদে নির্মাণ হতে যাওয়া পদ্মা ব্যারেজ খরচ ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা, যার সম্পূর্ণ অর্থ আসবে সরকারের কোষাগার থেকে। দেশের স্বার্থে হওয়া ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে নির্মিত ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে চালুর পর থেকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানি স্তরে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এবার সেই ফারাক্কা বাঁধের বিপরীতে আরও একটি বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা পদ্মা ব্যারেজ বাস্তবায়নে অনুমোদন এসেছে একনেক সভায়। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া একনেক সভা শেষ হয় ৪ ঘণ্টা পর। সেখানে ২৪,০০০ কোটি টাকার ১৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, পদ্মা ব্যারেজ দিয়ে বর্ষার ও প্লাবনের পানি রিজার্ভ করা হবে, যা দিয়ে ২৪ জেলায় ৭ কোটি মানুষ সারা বছর কৃষি সুবিধা পাবেন। লবণাক্ততা কমাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের। পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো, সেটা কৃষি খাতে হোক, সুন্দরবনের জন্য হোক, যেহেতু প্রচুর লবণাক্ততা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায়। পদ্মা ব্যারেজ যেহেতু বাংলাদেশের স্বার্থে দেশের ভেতর নির্মাণ হচ্ছে, তাই ভারতের সঙ্গে আলোচনার কিছুই নেই বলেও জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। ২০২৬ সালে শুরু হওয়া পদ্মা ব্যারেজ প্রকল্প শেষ হবে ২০৩৩ সালে। সরকারের কোষাগার থেকে প্রতি বছর ৫,০০০ কোটি টাকা করে বরাদ্দ পাবে পদ্মা ব্যারেজ প্রকল্প। এই ক্ষতিটা আমাদের ১৯৬০ সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে। আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি। এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভার গড়ে ওঠা। একনেক সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি ও সামাজিক সুরক্ষার নানা প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে, যার অধিকাংশ অনুমোদন হয়েছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। অর্থনীতির সূচক নির্ধারক পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স PMI এর সবশেষ তথ্য বলছে ৫৪.৬ পয়েন্ট নিয়ে দেশের উৎপাদন ও সেবা খাত ইতিবাচক ধারায় ফিরেছে। বুধবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI কার্যালয়ে আয়োজিত সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়। সেমিনারে MCCI জানায়, ম্যানুফ্যাকচারিং, সেবা, কৃষি ও নির্মাণ এই 4টি প্রধান খাতের ৪০০টি প্রতিষ্ঠানের উপর সরাসরি জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেখানে ৫০-এর উপর সূচক থাকা মানেই অর্থনীতির প্রসারণ। সেই অনুযায়ী চলতি বছরের এপ্রিলের সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের স্কোর এখন ৫৪.৬, যা অর্থনীতির একটি শক্তিশালী ও ইতিবাচক ধারাকে প্রমাণ করে। এ সময় বক্তারা জানান, প্রায় ৫০টি দেশের অর্থনীতির সাথে তুলনা করার উপযোগী এই সূচকটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক, যার মাধ্যমে নীতি নির্ধারকরা যেমন আগাম সতর্কবার্তা পাচ্ছেন, তেমনি ব্যবসায়ীরাও নিতে পারছেন সঠিক বিনিয়োগ পরিকল্পনা। রেকর্ডের পর রেকর্ড ভাঙছে প্রবাসী আয়। চলতি অর্থ বছরের ৯ মাসে দেশে এসেছে $৩০ বিলিয়ন বেশি রেমিটেন্স। ইতিহাসে প্রথমবার টানা ৫ মাস $৩ বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে দেশে। তবে এই অর্থ পাঠানোর ক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলো এড়িয়ে চলছেন প্রবাসীরা। এজন্য ব্যাংকিং খাতে চলমান অস্থিরতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক নয়, রেমিটেন্স আশাকেই গুরুত্ব দিচ্ছেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার বদলের পর প্রবাসী আয়ে জোয়ার শুরু হয়। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতেও তাতে ভাটা পড়েনি। একের পর এক রেকর্ড ভেঙে চলতি অর্থ বছরের ৯ মাসেই প্রায় $৩১ বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে রেমিটেন্সের এই জোয়ারে উল্টো চিত্র দেখা গেছে দেশের বেশ কয়েকটি ব্যাংকে। এসব ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় কমেছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে তারল্য সংকট, অনিয়ম, দুর্নীতি ও টাকা উত্তোলনের সীমাবদ্ধতার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা। টানা ১৮ বছর ধরে রেমিটেন্স আহরণের শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের ডিসেম্বরে দেশের মোট রেমিটেন্সের প্রায় ৩২% এসেছিল ব্যাংকটির মাধ্যমে। ২০২৪ সালে ২২% এবং ২০২৫ সালে আসে ১৮.28%। আর ২০২৬ সালের এপ্রিলে তা নেমেছে 18%-এর ঘরে। ধারাবাহিকভাবে কমলেও রেমিটেন্স সংগ্রহে প্রথম অবস্থানেই আছে ইসলামী ব্যাংক। তাদের বললে তাদের দিকে যাচ্ছে, তারা আমরা জানি, আমাদের শেয়ার তো ঠিক আছে।
আমাদের শেয়ার থেকে উন্নীত করতেছে না। একটা হইতে পারে রেমিটেন্স তো দেশে এমনি বেশি আসতেছে এখন, সেখান থেকে হয়তো তারা একটা শেয়ার পাচ্ছে। আর কোনো কোনো ব্যাংকের কমতে পারে, যেমন এই যেগুলো এখন মার্জার হইতেছে সেই রেমিটেন্সগুলো তো অন্যান্য ব্যাংকে এখন যাচ্ছে, তাদেরও তো একসময় রেমিটেন্সের একটা শেয়ার ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সবচেয়ে বেশি ধস নেমেছে সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। রেমিটেন্স কমেছে এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকেরও। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংক খাতের চলমান অস্থিরতাই এর জন্য দায়ী। ব্যাংকগুলোকে সুশাসন নিশ্চিত করা না গেলে আস্থাহীনতা আরও বাড়বে। যে ব্যাংকগুলো দুর্বল ব্যাংক ছিল, এখানে অনেকে তো ডিপোজিটই উঠাইতে পারছে না, সুতরাং স্বাভাবিকভাবে লোকজন এখানে পাঠাবে। যতক্ষণ পর্যন্ত এই ব্যাংকগুলো দাঁড়াইতে না পারছে অথবা আস্থা তৈরি করতে না পারছে, ততদিন পর্যন্ত এই সমস্ত ব্যাংকে মানুষ একটু অপেক্ষা করবে, কারণ যারা ব্যাংকে নিজেদের টাকা রাখছিল তারাই টাকা উঠাতে পারছে না। তবে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র জানিয়েছেন আপাতত কোন ব্যাংকে কত রেমিটেন্স এলো তা নিয়ে ভাবছে না নিয়ন্ত্রক সংস্থাটি। রেমিটেন্স আশাকেই গুরুত্ব দিচ্ছেন তারা। বাংলাদেশ ব্যাংক দেশের ভিতরে রেমিটেন্স প্রবাহ অব্যাহত আছে কিনা, ক্রমান্বয়ে বাড়ছে কিনা, এই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক তলিয়ে দেখবে। কিন্তু কোন ব্যাংকের মাধ্যমে আসছে, কার ব্যবসা কমে গেল, কার বাড়লো, সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু না। বিপরীতে বেশ কয়েকটি ব্যাংকে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এই পরিবর্তন এখন ব্যাংক খাতের আস্থার সূচক হয়ে উঠছে বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। এদিকে চলতি মাসের প্রথম 12 দিনে দেশে রেমিটেন্স এসেছে 160 কোটি 5 লাখ মার্কিন ডলার। বুধবার বিকেলে তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন। তিনি আরও জানান, গত বছরের একই সময়ে এসেছিল 113 কোটি 4 লাখ ডলার। চলতি অর্থ বছরের জুলাই থেকে 12 মে পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 3093 কোটি 80 লাখ ডলার, যা বছর ব্যবধানে বেড়েছে 20.5%। এর আগে গত এপ্রিলে দেশে এসেছিল 312 কোটি 73 লাখ ডলার রেমিটেন্স। এদিন কেন্দ্রীয় ব্যাংক 2টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার 122 টাকা 75 পয়সা দরে 2 কোটি 50 লাখ ডলার কিনেছে। এতে শুধু মে মাসে কেনা পড়েছে 17 কোটি ডলার, আর চলতি অর্থ বছরে কেনা হয়েছে 584 কোটি 35 লাখ ডলার। দেশের 5 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা কার্যকর শুরু হবে জুলাই থেকে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মুস্তাকুর রহমান। বন্ধ বা অবসায়নের তালিকায় রয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান FAS ফাইন্যান্স, ফারেস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার 93% থেকে প্রায় 100% পৌঁছেছে। এতে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দেয়। পবিত্র ঈদুল আজহা ঘিরে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে কুরবানির সম্পর্কিত বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, এবছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম 57 থেকে 62 টাকা। এদিকে সারা দেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা এবং সারা দেশে বরকির চামড়ার দাম প্রতি বর্গফুটের 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা। ইরান ফেরত প্রবাসীদের পুনর্বাসনে জাতীয় পুনর্বাসন নীতি বাস্তবায়নের সুপারিশ জানিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিয়ন রামরু। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সুপারিশ তুলে ধরে সংগঠনটি। তারা জানান, এ পর্যন্ত যুদ্ধের কারণে 11 জন প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন, কর্মহারা আছেন অনেকে। তাদের মধ্যে দেশে ফেরাদের রাজস্ব বাজেট থেকে জরুরি তহবিল বরাদ্দ, স্বল্প আয়ের কর্মীদের বিমান ভাড়া সহায়তা সহ নগদ অনুদান দিতে হবে। পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন বক্তারা।
বহুজাতিক উৎপাদনকারী প্রতিষ্ঠান ও আমদানিকারকরা চান না কৃষি ও কীটনাশক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হোক বাংলাদেশ, যার কারণে শুল্ক অশুল্ক বাধায় উৎপাদন প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে, এমন মত সংশ্লিষ্টদের। বুধবার তুলা উন্নয়ন বোর্ডের সভাকক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আধুনিক কৃষি বালাইনাশক উদ্ভাবনে গবেষণা ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এ সময় বামার সভাপতি KSM মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে 5% শুল্ক দিয়ে কীটনাশক পণ্য আমদানি করা যায়, অথচ উৎপাদনে কাঁচামাল আমদানিতে দিতে হয় 58% পর্যন্ত শুল্ক। আপনারা মেম্বার কোম্পানি যারা, আপনাদের যারা রেগুলেটরি ডিপার্টমেন্টে যারা ম্যানেজার আছেন, আপনাদের একটা কমিটি আমরা করে দেব, যাতে আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কোন প্রোডাক্টের উৎপাদনের প্রতিবন্ধকতাটা কোন জায়গায় আছে সেটা আমরা সংশোধন করব। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে DSEX সূচক 13 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5243 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 152টির, কমেছে 186টির, অপরিবর্তিত রয়েছে 55টির দর। লেনদেন হয়েছে 856 কোটি 9 লাখ টাকা। লেনদেন গত কার্যদিবসের তুলনায় 245 কোটি 43 লাখ টাকা কমেছে। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে VFS ট্রেড ডাইং লিমিটেড। টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, দ্বিতীয় অবস্থানে FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, তৃতীয় অবস্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস। আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেখি, সেক্ষেত্রে সার্বিক সূচক আজ কমেছে 13 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 14,670 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 65টির, কমেছে 105টির, অপরিবর্তিত রয়েছে 27টির দর। লেনদেন হয়েছে 34 কোটি 63 লাখ টাকা। এবার দেখে নেব আন্তর্জাতিক মুদ্রার সাথে টাকার বিনিময় হার। আজ US ডলার কিনতে খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 171 টাকা 14 পয়সা, বিক্রি হয়েছে 164 টাকা 3 পয়সায়। এছাড়া ইউরো কিনতে আজ খরচ হয়েছে 148 টাকা 97 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 87 পয়সায়। জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য ছিল 81 পয়সা, বিক্রি হয়েছে 74 পয়সায়। সৌদি রিয়াল কিনতে খরচ হয়েছে 33 টাকা 24 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 48 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হয়েছে 31 টাকা 87 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 95 পয়সা। এদিকে সিঙ্গাপুরি ডলারের আজ ক্রয় মূল্য ছিল 100 টাকা 31 পয়সা, বিক্রি হয়েছে 95 টাকা 75 পয়সায়। ইন্ডিয়ান রুপি কিনতে খরচ হয়েছে 1 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সা। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য ছিল 19 টাকা 94 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 94 পয়সায়। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক PLC। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 13 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 12 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক NGO। বেসরকারি উন্নয়ন সংস্থাটি প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 11 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 21 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক PLC সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।